তারা সেখান থেকে বের হয়ে আসে এবং তারা আবারও চারদিকে ঘুরতে লাগে। জাঙ্কুক কিছুটা সামনে ছিল, তে কিছুটা পেছনে ছিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে একটু চুপচাপ আছে। ফেরিস হুইলের রাইডের সময় যা ঘটেছে তা নিয়ে তারা দুজনে অনেক বেশি লজ্জিত। তে লজ্জাতে একদম মুখ লাল হয়েছিল, যেটা দেখে জাঙ্কুকের কাছে থেকে আরো বেশি সুন্দর লাগছে। তে তো জাঙ্কুকের দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না। দুজনে হাঁটছিল, হঠাৎ করে জাঙ্কুক বলল, তুমি তো অনেক বেশি চঞ্চল, তাহলে এখন এত চুপচাপ আছো কেন? তুমি কি এখনো সেই ব্যাপারটা নিয়ে ভাবছো? আপনি কি আমার সাথে মজা করছেন? কেন মজা করব তোমার সাথে? জাঙ্কুক আর তের থেকে বেশি দূরে নয়, দুটি বাচ্চা কথা বলছে। দেখে মনে হচ্ছে ওদের বয়স 7 বছর। কিন্তু মিনি, আমি তো অনেক বেশি ক্ষুধার্ত। তারা দুজন তো ডাম্পলিংয়ের দিকে তাকিয়ে কাঁদছিল। আমার অনেক বেশি খেতে ইচ্ছা করছে। আমার পরিবার যদি অনেক বেশি ধনী হতো তাহলে আমি অনেক ডাম্পলিং কিনে রাখতাম। জাঙ্কুক হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখতে পেল তে সেই বাচ্চা দুটোর কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর তের চোখে পানিও ছিল। তে হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে, ঠিক আছো তুমি? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার শুধু একজনের কথা অনেক বেশি মনে পড়ছে। এরপর তে দ্রুত দোকানে গিয়ে 2 বাক্স ডাবলিং অর্ডার দিল, আর সঙ্গে সঙ্গে ডাবলিং এর বক্স দুটো নিয়ে বাচ্চাদের কাছে গেল। বাচ্চা দুটো অবাক হয়ে গেছে দেখে দেখে এবং ভয়ও পাচ্ছিল। আমি তোমাদের ভয় দেখাতে চাইনি, আমি তোমাদের কথা শুনেছি এবং এই ডাবলিং এর বাক্সটা আমি তোমাদের দিতে এসেছি। কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। ওহো না, তোমাদের টাকা দিতে হবে না, আমি তোমাদেরকে এমনি দিচ্ছি এবং তোমরা চাইলে তোমাদের পরিবারের সাথে এটা ভাগ করে খেতে পারো। এরপর বাচ্চা দুটো ডাবলিং এর বাক্স দুটো খুলে দেখলো। মিনি, এটাতে মনে হয় বিষ আছে। আরে না, আমি কেন তোমাদের জিনিসে বিষ মিশাবো? না, আমরা এটা নেব না, আমরা এটা খাবো না। ওকে, আমি যদি খেয়ে দেখাই? তের কথা শুনে বাচ্চা দুটো মাথা নাড়লো এবং সাথে সাথে তে একটা ডাবলিং খেয়ে নিল। তে তো আসলে বোঝাতে চেয়েছে এটাতে কোনো বিষ মেশানো নেই। তারপর সেখান থেকে একটা বাচ্চা ডাবলিং খেয়ে বলল, এটা আসলে সুস্বাদু। আর আরেকটা বাচ্চা খেয়ে ঠিক একই কথা বলল, যেটা দেখে তে অনেক বেশি খুশি হয়ে গেল। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা প্রথমে বিশ্বাস করিনি। আসলে অনেক লোক আছে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। এই পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। তোমরা শুধু তাদেরকে বিশ্বাস করবে, তারা কখনো তোমার ক্ষতি চাইবে না। ছেলেটি সাথে সাথে তেকে জড়িয়ে ধরলো এবং তের অনেক বেশি ভালো লাগছিল এবং তে সে ছেলেটির নাম জানতে চাইলো। আমার নাম মিনহিয়ং। ওহ আচ্ছা, অনেক সুন্দর নাম তোমাদের দুজনের। এরপর বাচ্চা দুটো ডাবলিং এর বক্স নিয়ে চলে গেল। বাচ্চা দুটোকে দেখে মনে হচ্ছিল তারা অনেক ভালো বন্ধু। আসলে কিছুক্ষণ আগে তের মন খারাপ হয়েছিল কারণ তের জিমিনের কথা অনেক বেশি মনে পড়ছিল। তে তো সব সময়ের জন্য জিমিনকে অনেক বেশি মিস করে। তে পেছনে তাকিয়ে দেখলো জাঙ্কুক এখনো দাঁড়িয়ে আছে এবং হাসছে। তে তো সাহায্য করতে পেরে অনেক বেশি খুশি। তখন তো তে জাঙ্কুকের দিকে এগিয়ে আসলো, কিন্তু তে কোনো মতে জাঙ্কুকের দিকে ভালোভাবে তাকাতে পারছিল না। জাঙ্কুক তো তের কাজের প্রশংসা করছিল, আর এটাতে তে জাঙ্কুককে ধন্যবাদ জানায়। তে, তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি কি সত্যি তাকে বিশ্বাস করি? তাকে বিশ্বাস করা উচিত। তে তো ইতিমধ্যে জাঙ্কুককে বিশ্বাস করেছে, বিশেষ করে জাঙ্কুকের মনটাকে। হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। এই কথা শুনে জাঙ্কুক সাথে সাথে ঘোড়ায় চড়ে যেতে লাগলো। তে জাঙ্কুকের সাথে ছিল। তে জানে না জাঙ্কুক কোথায় যাচ্ছে, কিন্তু তে জাঙ্কুককে জিজ্ঞাসা করেনি কারণ তে জাঙ্কুককে বিশ্বাস করে। তারা একটি বনের মধ্যে পৌঁছালো, তবে চারদিকে কিছু বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পরেই তারা তাদের গন্তব্যে পৌঁছালো। জাঙ্কুক তো তের হাত ধরে দাঁড়িয়ে আছে। আপনি কি করছেন? এটা শ্বাসরুদ্ধকর দৃশ্য ছাড়া আর কিছুই না। আমরা এখন একটা পাহাড়ের উপরে এবং দৃশ্যটি ইতালিয়ানের বাইরে। এটা উচ্চতার হলেও নিচের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর। তে ফেস হুডের উপরেও এই দৃশ্য দেখতে পেয়েছিল, কিন্তু সেটা ছিল পরিষ্কার। তবে এখানে আবছা আবছা আলোতে দেখা যাচ্ছে। এই দৃশ্যটা আসলে অনেক বেশি সুন্দর। জাঙ্কুক তো ঘাসের উপরে শুয়ে পড়লো এবং তেকেও পাশে শুতে বললো এবং তারা আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিল। চারদিকে রাতের অন্ধকারে নিস্তব্ধতা এবং কেউ কোনো কথা বলছিল না। আচ্ছা, তোমার কি সেদিনের কথা মনে আছে যেদিন আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি? হ্যাঁ মনে আছে, কিন্তু আপনি তো আমাকে মজা করে বলেছিলেন। আমি কখনোই তোমার সাথে মজা করিনি। এই কথা শুনে তে তো নিজের জায়গায় জমে গেল। তের মনও কাজ করা বন্ধ করে দিয়েছে। তে একদম চুপ হয়েছিল, কিন্তু মনে মনে অনেক বেশি চিৎকার করছিল। আমি সত্যি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি তখন বিভ্রান্ত ছিলাম। হ্যাঁ, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতিটা ছিল অন্যরকম। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন? আমি এত কিছু বুঝি না, তুমি যেটা মনে করো সেটাই। ওই যে আকাশে দেখতে পাচ্ছেন একটি আলো যাচ্ছে, এটাকে সবাই শুটিং তারকা বলে। ওহ, তাহলে তোমার ইচ্ছা কি? আমার অনেক ইচ্ছা আছে। আমি দামি দামি ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে চাই, একজন সফল ফ্যাশন ডিজাইনার হতে চাই, কিন্তু এই যুগে সেরকম কিছুই নেই। তাই এখন আর এসব করতে চাই না। কিন্তু আপনার কি ইচ্ছা?
আর সারা জীবন আমার সাথে থাকো। এই কথা শুনে তে প্রায় কান্না করে দিচ্ছিল, কিন্তু তে পারছে না, কারণ তে জানে একদিন না একদিন তাকে এই পৃথিবী ছেড়ে তার ভবিষ্যৎ পৃথিবীতে ফিরে যেতেই হবে। তে জাঙ্কুকের দিকে তাকালো এবং দেখলো জাঙ্কুকও তার দিকেই তাকিয়ে আছে। আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। ও আচ্ছা, তাই নাকি? তে এই কথা শুনে হাসলো, ভেতরে ভেতরে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, যেটা দেখার মতো তে ছাড়া আর কেউ নেই। আচ্ছা, যদি ক্যাপ্টেন জানতো ভবিষ্যতে তার সাথে কি হতে চলেছে, তিনি যদি তার ভাগ্য জানতেন। এটা ভাবতে ভাবতে তে হতাশ হয়ে পড়েছে, কারণ তে অতীত পাল্টাতে পারবে না। তে তো তার কষ্ট ভুলে থাকার জন্য আকাশের অনেক বেশি প্রশংসা করছিল, আর জাঙ্কুকও আকাশের দিকেই তাকিয়েছিল। এখন পর্যন্ত এই আকাশের দৃশ্যটা আমার জীবনের একটা সুন্দর দৃশ্য। তবে এখন জাঙ্কুক তার প্রিয় মানুষের সাথে দৃশ্য দেখছে, আর এই অনুভূতিটা সত্যি অন্যরকম। এরপর বেশ কিছুক্ষণ পর তারা তাদের বাড়িতে ফিরে গেল। তিনি আমাকে এই মুহূর্তে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর আমার কেমন জানি খালি খালি লাগছে। আমি তাকে এইটুকু সময়ের মধ্যে মিস করছি। তবে আজকে আমি জিমিনকে অনেক অনেক বেশি মিস করেছি। আমার তার কথা শোনা উচিত ছিল। আমার জিমিনের সাথে ঝগড়া করা উচিত হয়নি। আমাদের ফ্রেন্ডশিপকে সন্দেহ করা উচিত হয়নি। আমি যদি সেদিন এরকমটা না করতাম, আমি কখনোই অতীতে আসতাম না। আমি আশা করি জিমিন ভালো আছে আর আমাদের মারামারির জন্য নিজেকে দোষারোপ করছে না। তবে আজকের দিনের কথা আমি কখনোই ভুলবো না, কারণ আজকে আমার ফার্স্ট কিস হয়েছে। এই বলেই তে নোট তৈরি করার জন্য বসে গেল। 6 ডিসেম্বর 1894। প্রিয় ডায়েরি, আমি এই মুহূর্তে একটি আবেগের ঢেউয়ের মধ্যে আছি। আমি এটাকে কিভাবে শুরু করব আমি তাও জানি না। আমার মন সত্যি পরিপূর্ণ শুধুমাত্র ক্যাপ্টেনের জন্য। তিনি সবসময় আমার মনে থাকবে। আজকে আমার অনুভূতি ছিল ঠিক প্রজাপতির মতো। আমার এই একদিনে অনেক ধরনের অনুভূতি হয়েছে, এবং আজকের মতো কখনোই এত খুশি হইনি। আমি ভয়ে আছি, হ্যাঁ, কারণ আমার এই শোক স্থায়ী হবে না। আমি জানি আমার পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি হতে হবে, কারণ আর বেশি দিন নেই। কিন্তু আমি আরো ভয়ে আছি, কারণ আমার মন তাকে ভালোবেসে ফেলেছে। এই অনুভূতি হতে দেওয়া বোকামি ছাড়া অন্য কিছু না। এখন কি ইতিহাসে অন্য কিছু হয়ে যাবে? তার সাথে প্রেমে পড়া আমার তো পরিকল্পনায় ছিল না। আমি আমার অনুভূতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম নই। হে প্রিয় পরি, আমি তার দীর্ঘজীবী কামনা করি। আপনি প্লিজ ইতিহাসকে পরিবর্তন করে দিন। আমি সত্যি তাকে হারাতে চাই না। আমার অনেক বেশি কষ্ট হবে। দুঃখিত, কিম তেয়াং। পরের দিন তে যথারীতিতে ক্যাম্পে ফিরে যায়, এবং তে আর তের বন্ধুরা দাঁড়িয়েছিল। হঠাৎ করে একজন এসে বলতে শুরু করলো, এই তোমরা সবাই ঠিক হয়ে দাঁড়াও, ক্যাপ্টেন আসছে। জাঙ্কুক একজন কঠোর ক্যাপ্টেন, তাকে দেখে সবাই ভয় পায়। তবে সৈনিকদের কাছে ক্যাপ্টেন একজন মডেল। জাঙ্কুককে দেখে তারা সবাই শিক্ষা পায়। শুভ সকাল ক্যাপ্টেন। জাঙ্কুক মাথা নাড়লো। জাঙ্কুক কখনো তাকে সালাম করে না, কারণ সে ক্যাপ্টেন, সবাই তাকেই সালাম করে। তবে আজকে অন্যরকম হয়েছে। জাঙ্কুক সবাইকে বিপরীতে সালাম দিয়েছে। শুভ সকাল, আপনারা কি আপনাদের প্রশিক্ষণ ভালোভাবে করছেন? সৈন্যরা বাকরুদ্ধ হয়ে গেল। তারা কি সত্যি ঠিক শুনছে? জাঙ্কুক সবাইকে সালাম দিচ্ছে। হ্যাঁ স্যার, ভালো করছি। সৈন্যদের কথা শুনে জাঙ্কুক হাসলো। আজ ক্যাপ্টেনের কি হয়েছে? ক্যাপ্টেন আমাদের কথার উত্তর দিয়েছে। জানি না আজ কি হয়েছে ক্যাপ্টেনের। সৈন্যরা তো ফিস ফিস করে এই কথাগুলো বলছিল। এরপর জাঙ্কুক মাঠের মধ্যে কাউকে যেন খুঁজছে। প্রশিক্ষণের 1 মাস 1 সপ্তাহ হয়ে গেছে, আর মাত্র কয়েকদিন আছে প্রশিক্ষণের। তিনি দেখলেন যে তে তার বন্ধুর সাথে ঝগড়া করছে। এখন তাদের বিরতি চলছে, এবং কয়েক সপ্তাহে তে অনেক বেশি উন্নতি করেছে। তে এখনো জাঙ্কুকের উপস্থিতি টের পায়নি। তে তো পানি খেতে এবং তার শরীরের ঘাম মুছতে ব্যস্ত। তুমি ঝগড়া করতে পারো? জাঙ্কুকের কথা শুনে তে চমকে উঠলো। কই, আমি ঝগড়া করছি না। এই বলে তে তো নিজের চুল ঠিক করতে লাগলো। আপনি আবার কবে থেকে নিজের চুল ঠিক করা শিখলেন? কি বলছেন আপনি এসব? আমি আসলে আমাকে সুন্দর দেখানোর জন্য আমার চুল ঠিক করছিলাম। এটা যদি আমার সামনে দেখানোর জন্য চুল ঠিক করো, তাহলে সেটা দরকার নেই। তুমি এমনিতেই অনেক সুন্দর। তে তো জাঙ্কুকের কথা শুনে একদম হতভাগ হয়ে গেল। প্রশিক্ষক চিৎকার করে সবাইকে এক জায়গায় জড়ো হতে বলল, এবং প্রশিক্ষণের কথা শুনে সৈন্যরা এক জায়গায় জড়ো হয়ে গেল। জাঙ্কুক গিয়ে প্রশিক্ষকের কানে কানে কি যেন একটা বলল। এখন তোমাদের সবার সাথে একটা স্প্রিং ম্যাচ খেলা হবে, যেখানে জিওন ক্যাপ্টেনও থাকবে আর তোমাদের সাথে অংশ নেবে। সব সৈন্যরা তো অনেক বেশি নার্ভাস, কারণ জাঙ্কুক এই খেলাতে অনেক বেশি ভালো। কে আগে প্রথম যাবেন? তখন সঙ্গে সঙ্গে বোগাম হাত উঠিয়ে বলল, আমি যাব আগে। বোগামের সাহস দেখে তো সবাই অনেক বেশি প্রশংসা করছিল, আর জাঙ্কুকও এতে কোনো আপত্তি
কিছুই করেনি। এটাতে শুধু দক্ষতা দেখতে হবে, কোনো অনুভূতিতে কাজ করবে না। সবাই পাশে দাঁড়িয়েছিল এবং মাঝখানে ক্যাপ্টেন এবং বুগাম। ম্যাচ শুরু হয়ে গেল। এটাতে অনেক টুইস্ট এবং বাগ ছিল, কিছুটা টেনশনও ছিল। বুগাম হঠাৎ করে জাঙ্কুকের বাহু ধরে নিচে শুইয়ে দিল। সবাই অবাক হয়ে হাত তালি দিচ্ছে, কিন্তু এখনো ম্যাচ শেষ হয়নি। জাঙ্কুক আবার উঠে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে জাঙ্কুক তার জামা খুলে ফেলেছে, কারণ জাঙ্কুক অনেক বেশি ঘামছিল। যেটা দেখে ক্যাম্পের মেয়েদের তো একদম বেহুশ অবস্থা। তে নিজেও অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর মনে মনে পড়ছিল, কেন জামা খুলে ফেলতে হবে কেন, এমনিতে কি ম্যাচ খেলা যেত না? ইতিমধ্যে বুগাম মতো জামা খুলে ফেলেছে। খেলতে খেলতে হঠাৎ করে জাঙ্কুক বুগামের কানের কাছে গিয়ে বলে উঠলো, বুগাম তুমি কি দেখে পছন্দ করো? কি বলছেন আপনি ক্যাপ্টেন? আপনি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছেন? শুধু তারা দুজনেই কথা বলছিল, কেউ শুনতে পারছিল না। এই ম্যাচে অনেক বেশি ব্যথা পেয়েছে জাঙ্কুক, তবে জাঙ্কুকের এতে কিছুই যায় আসে না। জাঙ্কুক বছরের পর বছর যুদ্ধ করেছে, এতটুক ব্যথা তার কাছে কিছুই না। বুগাম আবারও জাঙ্কুকের গলা ধরে নিচে নামিয়ে ফেললো, কিন্তু জাঙ্কুক সাথে সাথে তার অবস্থা বিনিময় করলো। জাঙ্কুক দ্রুত বুগামের হাত পেছনে ধরেছে এবং বলছে, তুমি কি সত্যিই দেখে পছন্দ করো? বুগাম হেসে উঠলো এবং প্যাচ ঘুরিয়ে জাঙ্কুককে আবার নিচে ফেলে দিল। তারা তো বন্ধুত্বপূর্ণ কথোপকথন করছে। এরপর বুগাম জাঙ্কুকের হাত ধরে মুচড়ে ধরেছে। এতে জাঙ্কুকের বেশ ব্যথা লাগছিল। তখনই জাঙ্কুক স্মার্টের সাথে সাথে বুগামের পা ধরে নিচে ফেলে দেয়, আর ইতিমধ্যেই সময় শেষ হয়ে গেল। এরপর জাঙ্কুক উঠে বুগামের দিকে হাত বাড়িয়ে দিল উঠানোর জন্য। চমৎকার ম্যাচ ছিল। তাদের ম্যাচ শেষ হওয়ার পরে জাঙ্কুক অনেক বেশি ঘেমে গিয়েছিল। জাঙ্কুক বসে তার মাথা মুছছিল। তখনই সেখানে তে যায় আর জাঙ্কুককে গিয়ে বলে, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি? হ্যাঁ আমি ঠিক আছি, এগুলোতে আমার অভ্যাস আছে। ক্যাপ্টেন আপনি কিন্তু অনেক হট। ও আচ্ছা তাই নাকি? আমি জানি। আচ্ছা তুমি এখন প্রশিক্ষণে যাও, ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। না আমি আজকে প্রশিক্ষণ করব না, আমার গা হাত পা ব্যথা করছে। কেন তুমি পারবে না প্রিয়? তুমি না ভবিষ্যতের একজন সৈনিক? কি আপনি আমাকে কি বললেন? আপনি কি সত্যি আমাকে প্রিয় বলে ডাকলেন? প্রিয় বলেছি। কেন এটা বলা কি খারাপ? আর এমনি তো এখানে কেউ নেই আমরা ছাড়া। তে তো নিজের হাসি আটকে রাখতে পারছে না। সেই মুহূর্তে জাঙ্কুক একটা কিস করতে চেয়েছিল। ক্যাপ্টেন আপনি কি হতাশ? হ্যাঁ ভালোবাসায়। এই বলে তো দুজন দুজনের দিকে তাকিয়েছিল। মাফ করবেন। পেছন থেকে একটা মেয়ের কথা শুনে তারা দুজনে ঘুরে তাকালো। এই মেয়েটাকে তে আগে কখনো দেখেনি, তবে জাঙ্কুক মেয়েটাকে আগে থেকে চেনে। আমি আপনাদের মাঝে হস্তক্ষেপ করার জন্য দুঃখিত, তবে আমি কি জাঙ্কুকের সাথে কথা বলতে পারি? তে ভাবছে মেয়েটা আসলে অনেক বেশি সুন্দর, কিন্তু জাঙ্কুকের এটা কি হয় তে তো সেটাই বুঝতে পারছে না। ক্যাপ্টেন ইনি কে? ইনি হচ্ছে লিসা, তার নাম লিসা। জাঙ্কুক বলতে চাচ্ছিল না, কিন্তু জাঙ্কুকের বাধ্য হয়ে বলতে হলো, ইনি লিসা এবং আমার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। জাঙ্কুকের কথা শুনে তো তের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। তার অনেক কষ্ট লাগছে, কিন্তু মুখে একটা মিথ্যা হাসি নিয়ে আছে। আপনার সাথে দেখা করে ভালো লাগলো মিস লিসা। তে ভেতরে ভেতরে চিৎকার করছে আর ভাবছে জাঙ্কুক কি তাহলে ওর সাথে এতদিন অভিনয় করেছে? তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি ক্যাপ্টেনের সাথে একান্ত কিছু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি তার হবু বউ, আপনি ওনার সাথে কথা বলতেই পারেন। এই বলেই তে সেখান থেকে চলে যেতে লাগলো। জাঙ্কুক তেকে থামাতে পারছে না, কারণ জাঙ্কুকের এখানে কিছুই করার নেই। চলুন তাহলে কথা বলা যাক। অন্যদিকে সূর্য প্রায় অস্ত যাবে। আজকের মতো প্রশিক্ষণ শেষ, তবে নামজন দেখলো তেকে যেন কেমন দেখাচ্ছে। হয়তো তে অনেক বেশি রেগে আছে। তে তোমার কি কিছু হয়েছে? তুমি কি ঠিক আছো? তোমাকে যেন কেমন দেখাচ্ছে। আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। কিন্তু নামজন দেখতে পেল তের চোখে পানি। তে তো কাঁদছিল। আমি জানি না তোমার কি হয়েছে, তবে তোমার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলো। এই বলেই নামজন সেখান থেকে চলে যায়। তে নিজেকে সামলাতে পারেনি। তে মাটিতে বসে পড়েছে। তের হাত পা আগে থেকে অনেক বেশি কাঁপছে, কিন্তু এটাতে কাউকে বুঝতে দেয়নি। নামজন চলে যাওয়ার পরে তে নিজে কেবিনে গিয়ে দরজা বন্ধ করে দিল। তে শুধু কান্না করে যাচ্ছিল এবং তের অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমি সত্যি অনেক বোকা, সে শুধু আমাকে কষ্টই দিয়ে যাচ্ছে। আমি তাকে ক্ষমা করেছিলাম, এটাই আমার অনেক বড় ভুল ছিল। আমি নিজেকেই ঘৃণা করি, আমার সব দোষ। তাকে ভালোবাসার পরিকল্পনা আমার ছিল না, কিন্তু আমি তাকে ভালোবেসে ফেলেছি। তার যদি আগে থেকে একটা হবু বউ থাকে, তার যদি আগে থেকে বিয়ে ঠিক হয়ে থাকে, তাহলে সে আমাকে কেন বললো না? তারপরেও সে আমাকে কিস কিভাবে করলো?
বলল, আমি তাকে অনেক বেশি ঘৃণা করি। তে অনেকক্ষণ কান্না করার পর চোখে জল মুছতে উঠে দাঁড়িয়েছে। তের মন অনেক খারাপ, তার মাথাও ব্যথা করছে এবং তে জানে আজকে সে রাতে ঘুমাতে পারবে না। তে হঠাৎই খেয়াল করলো তার হাত কেটে গিয়েছে এবং হাতটা ব্যান্ডেজ করার জন্য তে তার কেবিন থেকে বাইরে বের হলো। তে বাইরে গিয়ে দেখতে পেল সব সৈন্যরা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু সৈন্যরা ফিসফিস করছিল। তখনই তে তার বন্ধুদের কাছে গেল। কি হয়েছে এখানে? ওরা যা বললো এটা শোনার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। তে কখনো এটা আশাই করেনি। জিওন ক্যাপ্টেন কিছুক্ষণ আগে লেফটেন্যান্ট হানকে মেরে ফেলার চেষ্টা করেছিল আর এই জন্য ক্যাপ্টেনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তের মনে হচ্ছিল তার দুনিয়া থেমে গেছে। তে তো একদম নিশ্চুপ হয়ে গেছে। হয়তো জাংকুক তাকে ভালোবাসে না, কিন্তু তে কখনোই জাংকুকের ক্ষতি চায় না। এখন তের জাংকুকের জন্য এত বেশি খারাপ লাগছিল যা বলার বাইরে। তে তো সৈনিকদের কথা শুনে বিশ্বাসই করতে পারছে না। আপনারা কি বলছেন? এগুলো কি আদৌ সত্য? জেনারেল কিছুক্ষণ আগে এসে ক্যাপ্টেন জিওনকে নিজের অফিসে ডেকেছিলেন। তারপর ক্যাপ্টেন তার মুখে ক্ষত নিয়ে বের হয়ে এলেন। মনে হচ্ছিল জেনারেল ক্যাপ্টেনকে মেরেছে এবং এরপর কি হয়েছে আমরা তা কিছুই জানি না। তে অনুভব করতে পারছি না যে জাংকুক এখন জেলে আছে। সবাই অবাক হয়েছে তখন যখন সব কথা শুনে তে দৌড়ে যেতে লাগলো। তের মনে এখন অনেক প্রশ্ন, তার সবকিছুরই উত্তর দরকার। প্রশিক্ষণের দিন সৈনিকদের ক্যাম্প থেকে বের হওয়া নিষেধ। তারপরে ওতে দৌড়ে পালিয়ে বাড়িতে চলে গেছে। তে আর কাউকে ভয় পায় না। তের বাবা অবাক যখন দেখলো তে দরজার কাছে রাগী দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। তোমার কি হয়েছে তে? তে নিজের রাগ কন্ট্রোল করে না রাখতে পেরে বলে উঠলো, আপনি কি ক্ষমতা অপব্যবহার করতে খুব মজা পান? তুমি কি বলতে চাও? জেনারেল কিমের আওয়াজ শুনে তের পরিবারের সবাই সেখানে চলে আসে। আপনি কোনো প্রমাণ ছাড়া ক্যাপ্টেনকে কিভাবে জেলে ঢোকাতে পারেন? কি হয়েছে এখানে? তুমি আমাকে এই কথা বলতে এসেছো? ক্যাপ্টেনের গায়ে জামা রক্ত দেখি বোঝা যাচ্ছিল সে একজন অপরাধী। আর তে ভালোভাবেই বুঝতে পেরেছে সেই ইউনিফর্মে কিসের রক্ত ছিল। সেটা ছিল সেই মহিলার বাচ্চার রক্ত, যেটাতে জাংকুক সেই মহিলাকে সাহায্য করেছিল। এই কথা কেউ জানে না, কিন্তু তে যদি এখন বলে কেউ বিশ্বাসও করবে না। আপনি কিভাবে জানলেন সেই রক্তটা লেফটেন্যান্ট হানের? তে তুমি তোমার বাবার সাথে ভালোভাবে কথা বলো। তে তো তার মার কথার কোনো জবাব দেয়নি বা তার মাকে পাত্তাও দেয়নি, কারণ তে জানে তার বাবা সম্মান পাওয়ার যোগ্য না। তে তুমি ক্যাম্পে ফিরে যাও আর এই মামলাতে তুমি কোনো হস্তক্ষেপ করবে না। কি বলেন আপনি? আপনি কি মনে করেছেন আমি চুপ থাকবো? কখনোই না। আমি এই সবে খুব ক্লান্ত হয়ে পড়েছি। আপনি কি জানেন এই মুহূর্তে জেলে থাকা দরকার আপনার? তের বাবা থেকে অনেক জোরে একটা থাপ্পড় মারলো, যেটাতে পরিবারের সবাই অনেক বেশি অবাক হয়ে গেল আর তে নিচে পড়ে গেল। তে তো সত্যি সত্যি এখন কান্নাই করে দিয়েছে। তের মা তার বাবাকে থামাতে গেল। আপনি চাইলে আমাকে মারুন, কিন্তু আমার সন্তানকে না। তুমি এত খারাপ? তুমি জেলে যেতে চাও? তাহলে তোমাকেও ক্যাপ্টেন জিওন জাংকুকের সাথে জেলে দিয়ে আসছি। তুমি যদি নিজের ভালো চাও তাহলে আমার কথা মতো চলবে, না ছাড়া খুব খারাপ হয়ে যাবে। এই বলেই জেনারেল সেখান থেকে চলে গেল। তখন তের মা তের কাছে গেল আর গিয়েই তেকে জড়িয়ে ধরলো। তে তোর মাকে ধরে কান্না করতে শুরু করে দিয়েছে। আমি দুঃখিত মা, আমি সত্যি অনেক দুঃখিত। তে তোমার দুঃখিত হওয়ার কিছুই নেই। তের ভাই বোন তার মার কাছে আসলো এবং আজকে সবাই জানতে পারলো যে তার মাকেও তার বাবা মারে। তোমাদের বাবা আমাকেও প্রায় মারধর করে, তবে আমি তোমাদের জানাতে চাইনি, কারণ এই জন্য তোমরা বিপদে পড়তে পারো। আমরা কেউ তার সাথে থাকবো না। না, আমি অশান্তি চাই না। তোমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে পড়াশোনা করার জন্য। ইয়ঙ্গি এই কথা শোনার পর ইয়ঙ্গির আর কিছুই করার ছিল না, কারণ ইয়ঙ্গি এই পরিবারের বড় সন্তান। তবে তিনি তার মাকে রক্ষা করবে এই অত্যাচার থেকে এবং এখন থেকে সে আরো সাহসী হয়ে উঠবে। তারা আবারও একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এবং তে আবারও অনুভব করতে পারছিল যে এটাকেই আসল পরিবার বলে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে বাবা ওইসব অবৈধ বন্দুকের মাদকের মালিক। আমি সিভিলের নিয়ম অমান্য করে পালিয়ে এসেছি দেখে আমাকে একদিনের জন্য জেলে থাকতে হবে। এই বলতে বলতেই তো তে ক্যাম্পে ফিরে গেল। তখনই সেখানে দুইজন সিভিল গার্ড এসে থেকে কারাগারের মধ্যে নিয়ে যাচ্ছিল, আর যেটা ছিল একদম অন্ধকার গুহার মতো। তেকে একটা রুমে ঢুকিয়ে দেওয়া হলো। তবে সেই রুমের মধ্যে আরেকজন আছে। তবে এই লোকটা কে? এবং তার মুখের দিকে তাকিয়ে তের মনটা খারাপ হয়ে গেল। লোকটা তো নিথর দেহে ঘুমিয়েছিল। তখনই কিছু প্রহরী সেই কারাগারে আসে এবং তার মধ্যে থেকে একটা প্রহরী বলে ওঠে, আচ্ছা আপনি কি মনে করেন এটা ঠিক এমনই হবে? সিভিলের নিয়ম অমান্য করে একদিনের জন্য কারাগারে চলে এসেছেন। তখন তেকে শাস্তি দেওয়ার জন্য বড় বড় দানার লবণ
এবং 2 বালতি পানি মেঝেতে ঢালা হলো। তে বুঝতে পারছিল তার সাথে কি হতে চলেছে এবং একজন প্রহরী তেকে সেই লবণের উপর বসতে বলেছে। এই শাস্তিটা 1800 শতকে চালু ছিল। ধীরে ধীরে তের পায়ের মধ্যে লবণের দানাগুলো ঢুকে যাচ্ছে আর এই যন্ত্রণায় তে তো চিৎকার করছিল। এখানে জাঙ্কুক ছিল, অবশ্য ঘুমিয়েছিল। জাঙ্কুককে অনেক আগে এখানে নিয়ে আসা হয়েছে। তের চিৎকার শুনে জাঙ্কুক উঠে পড়েছে। জাঙ্কুক বিশ্বাস করতে পারছে না যে তেকে এখানে ধরে আনা হয়েছে। তেকে এভাবে চোখের সামনে দেখে জাঙ্কুক মোটেও সহ্য করতে পারছে না। জাঙ্কুকের মুখে কোনো কথা নেই, শুধু চোখে পানি। তের শাস্তি মাত্র শুরু হয়েছে, তাই তের এত বেশি যন্ত্রণা করছে। তবে এই যন্ত্রণাটা তার মনের থেকে বেশি না। এর সময় 2 ঘন্টা। এই সময় মাত্র শুরু হয়েছে, কিন্তু ইতিমধ্যে তের পা দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এই যন্ত্রণা তে আর সহ্য হচ্ছিল না। তে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। জাঙ্কুক এইসব চোখের সামনে দেখে শুধু চোখের পানি ফেলছে। জাঙ্কুক কিছুই করতে পারছে না। জাঙ্কুক তো সবসময় তেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন সে কিছুই করতে পারছে না। জাঙ্কুক রুমের এক পাশে হাত বাঁধা অবস্থায় ছিল। না, আপনি আপনার কথা নিজের কাছে রাখুন, আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। জাঙ্কুকের যেন মনে হচ্ছিল তার বুকে কেউ অনেক জোরে আঘাত করেছে। জাঙ্কুক কান্না করছে। এই মুহূর্তে মনে হচ্ছিল জাঙ্কুকে যে তেকে যদি একবার জড়িয়ে ধরতে পারত, তবে তে এখন তাকে ঘৃণা করে। তুমি এখন কেমন আছো? আপনি কি আসলেই পাগল? তোমাকে অনেক মনে পড়ছিল। আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। মাফ করবে, আমি চাই না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তে জাঙ্কুকের কাছে তেকে বলার জন্য অনেক কথা আছে, তবে এই মুহূর্তে তার ভালোবাসার কথাটা ছাড়া অন্য কিছু মনেই পড়ছে না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখলো তে তো কান্না করছে। আমি দুঃখিত, আমার উচিত ছিল লিসার সম্পর্কে তোমাকে আগে বলার। আমি আগেই বলেছি, দয়া করে আমার সাথে কথা বলবেন না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। জাঙ্কুক চুপ হয়ে গেল। তারা সামনাসামনি ছিল, কিন্তু তাদের মনে হচ্ছিল তারা অনেক দূরে আছে। কাছাকাছি থেকেও তারা অনেক দূরে। জাঙ্কুক দেখতে পেল তের পাশে আরেক বালতি লবণ আছে এবং সেই বালতির লবণ ঢেলে জাঙ্কুক সেখানে বসে পড়ল। জাঙ্কুক জানে এটাতে তার কষ্ট হবে। জাঙ্কুক শুধু তের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করেছে। আপনি কি পাগল? এসব করছেন কেন? আপনাকে তো শাস্তি দেয়নি, দয়া করে এটা করা বন্ধ করুন। জাঙ্কুক তো কোনো কথাই বলে না, সে যা করছিল তাই করে। দয়া করে থামুন, আপনার তো কোনো শাস্তি নেই, তাহলে কেন এমন করছেন? আমি সত্যি আপনাকে ঘৃণা করি। জাঙ্কুক শুধু কথাগুলো শুনছে। জাঙ্কুকের অনেক কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে, কিন্তু জাঙ্কুক কোনো উত্তরই দেয়নি। আমি ভেবেছিলাম আপনি অন্য লোকের মতো না। আমি ভেবেছিলাম আপনি সবাইকে সম্মান দিতে জানেন। ভেবেছিলাম আপনি আমার অনুভূতিটা বুঝতে পেরেছেন, কিন্তু আমি সবকিছুই ভুল ভেবেছি। তে শুধু কান্না করছে। তের কণ্ঠে রাগ আর আঘাত ভরা। তারপর থেকে তে শুধু কান্নাই করে যাচ্ছে। তের মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না এবং জাঙ্কুক বুঝতে পেরেছে যে তে কতটা আঘাত পেয়েছে। জাঙ্কুকও কান্না করতে পারছে না, কারণ তার কান্না করার অধিকার নেই। মাত্র কয়েক ঘন্টা পর তে শান্ত হয়ে গেছে, তবে তার হাঁটুতে ব্যথার ছাপ ফুটে উঠেছে। তাদের দুজনের হাঁটুতেই অনেক বেশি রক্ত বের হচ্ছে এবং লবণে তার স্পষ্ট ফুটে উঠেছে। জাঙ্কুক তেকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তের কাছে জাঙ্কুক পৌঁছাতে পারছে না এবং যেভাবে হাঁটু গেড়ে বসেছিল সেভাবেই আছে। এরপর তে একটু স্বাভাবিক হয়। আমি জানি আপনার কোনো দোষ নেই, তারা আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমি জানি যে আপনি এই বিষয়ে জানেন যে ওরা আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তবু কেন আপনি কথা বলছেন না? কিন্তু জাঙ্কুক কি বলবে বুঝতে পারছে না। আপনি কি একটা কাপুরুষ? তারা কি আপনাকে এর দোষী হওয়ার জন্য টাকা দিয়েছে? তবে জাঙ্কুকের কোনো আভাস নেই। তাকে কখন এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তে তো বুঝতেই পারেনি। তে যখন বাইরে থেকে একটা চিৎকারের শব্দ শুনলো এবং সাথে কোনো কথা না বলার আভাস পেল, তখন তে শাস্তি থেকে উঠে পড়ল। প্রহরী জাঙ্কুককে চাবুক দিয়ে মারছিল। এবার এই সেলে থাকার পরে জাঙ্কুকের মুখতে প্রথমবারের মতো দেখেছে, কারণ এতক্ষণ তারা কেউ কারোর চেহারা দেখেনি। জাঙ্কুকের মুখে ক্ষততে ভরা। চাবুকটি তার মুখে আর পিঠে আঘাত করেছিল এবং মুখে আর পিঠে তার অনেক বেশি ছাপ হয়ে গিয়েছে। দয়া করে এটা বন্ধ করুন। তে অনেক জোরে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে এই কথাটা বলল। তের চিৎকার শুনে সিভিল গার্ডরা ওর দিকে তাকালো। যদিও জাঙ্কুকের অনেক বেশি কষ্ট হচ্ছিল, তবু জাঙ্কুক খুশি, কারণ তে ওর জন্য ভেবেছে। প্রহরী আদেশ দিল যে তেকে এখান থেকে বের করতে এবং সাথে সাথে সিভিল গার্ডরা সেখান থেকে তেকে ধরে নিয়ে যেতে লাগলো। তে শেষবারের মতো একবার জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। জাঙ্কুকের ঠোঁট দিয়ে রক্ত পড়ছিল, যা দেখে তের অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমি তাকে ঘৃণা করি, কারণ সে আমাকে কাটিয়েছে। আমি তাকে আরো বেশি ঘৃণা করি যে আমি এত কিছুর পরেও তাকে ভালোবাসি।
আদিবাসী। সিভিল গার্ডরা থেকে সেখান থেকে বের করে দিল। বিচার ব্যবস্থা আমাদের হতাশ করে না, তবে ন্যায় বিচার শুধু তাদের জন্য যারা এটি বহন করতে পারে। তারা সম্ভবত সরকারের চাকর, কিন্তু আমার মনে হয় তারা অপরাধীদের চাকর। এই শাস্তি মাপ করা হয়েছে, শুধু আদালতের শুনানিতে অংশগ্রহণ করতে হবে তাই। তে এইমাত্র সেই ঘরে প্রবেশ করলো যেখানে শুনানি হবে। এখানে তের পুরো পরিবার এসেছে এবং তার বাবার কিছু সহকারী। তে চুপচাপ সেই ঘরে বসেছিল, কিন্তু তে এখানে অনেক মানুষের ফিসফিস শুনতে পারছে, যেটা অস্থিরতা বোধ করার জন্য যথেষ্ট। এখানে জাঙ্কুকের বিচারক হিসাবে কেউ আসেনি। তে একদম চায় না এখানে থাকতে। তে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু তের কিছুই করার নেই। দরজা খুলে গেল, সবাই চুপ হয়ে গেল। সেখানে বিচারক এসে বসলো। জাঙ্কুককে দুইজন পুলিশ ধরে নিয়ে আসছিল। জাঙ্কুক পরেছিল বন্দি কাপড় এবং তার মুখে অনেক বেশি আঘাত ছিল। তাদের কিভাবে সাহস হয় ক্যাপ্টেনকে মারধর করার? জাঙ্কুকের পাশে দুটি পুলিশ ছাড়া আর কেউ ছিল না। জাঙ্কুক একদম একা এসেছিল। এটা দেখে তের অনেক বেশি খারাপ লাগছিল, কারণ জাঙ্কুক একা। এই বিপদের মুহূর্তে জাঙ্কুকের মুখোমুখি পাশে দাঁড়ানোর কেউ নেই। তে চেয়েছিল যে জাঙ্কুকের কাছে গিয়ে বলবে সে তার পাশে আছে, তবে এটা এই মুহূর্তে করা অসম্ভব। জাঙ্কুক হয়তো জানে সে নির্দোষ, কিন্তু তাকে সেভ করার মতো কেউ নেই। তে নিজেকে শান্ত করে নিল। অনেক লোক তের বাবার পক্ষে, কেউ সাহস করেও জাঙ্কুকের পক্ষে দাঁড়াতে পারেনি। তের বাবা আত্মবিশ্বাস নিয়ে বসেছিল, যেটা তে ঘৃণা করে, কিন্তু অপরিচিত বিচারক দেখে তের বাবার হাসি থেমে গিয়েছে। সে অবাক এবং তার অ্যাটর্নিও অবাক। বিচারক তার নিজের জায়গায় বসে বলল, কেস শুরু করুন। কেরানি একটা কাগজ উল্টিয়ে পড়তে শুরু করলো। এই কেসটি জেনারেল কিম জেইয়ন আর ক্যাপ্টেন জিয়ন জাঙ্কুকের। এটি একটি ক্রিমিনাল কেস, 1814 হত্যা এবং সাড়া দেওয়ার জন্য। বিচারক মাথা নাড়ল এবং প্রসিকিউশন দিল। কিরানি আবার পড়তে শুরু করলো। এটা মিন হিয়ক সিয়ক সহকারী প্রসিকিউটর হান জায়ন, পার্ক হাইয়ন দ্বিতীয় সহকারী প্রসিকিউটর এবং এনি জ্যাং এনি প্রাইভেট প্রসিকিউটর। তে বুঝতে পেরেছে জাঙ্কুক একা, তবে তার সাথে আইনজীবী থাকা উচিত নয়। প্রতিরক্ষার জন্য উপস্থিতি এটা জাজিয়ন এবং অ্যাটর্নি হ্যানবি, কিন্তু মিস্টার লি এখানে উপস্থিত নেই। মিস্টার জিয়ন, আপনার অ্যাটর্নি কোথায়? সে মারা গেছেন। এটা শুনে তের বাবা মিটিমিটি করে হাসছিল। তে রেগে গিয়েছে তার বাবার এই প্রতিক্রিয়া দেখে। তে আগে থেকে বুঝতে পেরেছে যে তার বাবা এরকম একটাই পরিকল্পনা করে এসেছে। এটাও বুঝতে পেরেছে যে তের বাবা জাঙ্কুকের অ্যাটর্নিকে তার জয়লাভের জন্য আগে মেরে ফেলেছে। মিস্টার জিয়ন, আপনার অ্যাটর্নি ছাড়া আমরা এখন কি করব? জাঙ্কুকের বিরুদ্ধে আলাদাভাবে নিয়ম না মেনে সে নতুন মামলায় অভিযুক্ত হতে পারে এবং এতে আরো বড় বিপদ হতে চলেছে। যদি ক্যাপ্টেনের কোনো অ্যাটর্নি না থাকে, তাহলে আমার বাবা কোনো বিচার ছাড়াই জিতে যাবে এবং ক্যাপ্টেনের বিরুদ্ধে আরেকটা মামলা দায়ের করা হবে, যেটা আমি কখনোই হতে দেব না। জাঙ্কুক যখন চলে যেতে নেবে, তখনই তে সেখানে এসে সবার নজর কেড়েছে। আপনার সম্মানে হস্তক্ষেপ করার জন্য দুঃখিত আমি, তবে আমি আপনার অ্যাটর্নি হিসাবে উপস্থিত হতে চাই। সবাই অবাক হয়ে গেল। অন্যদিকে তের বাবা তের দিকে অনেক বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু তে এটাতে কোনো পাত্তাই দেয়নি আর কোনো ভয়ও পায়নি। তিনি সন্দেহবাচক লোকটিকে রক্ষা করার জন্য সক্ষম নয়, কারণ এই বিষয়ে তার কোনো দক্ষতাই নেই। আমি আইন নিয়ে পড়াশোনা করেছি এবং আমি 94.8 নিয়ে বোর্ডের শীর্ষে আছি। আমার অভিজ্ঞতা না থাকতে পারে, তবে আমি জানি আমি কি করছি। এটা আমি মেনে নিচ্ছি। তে জাঙ্কুকের পাশে গিয়ে প্রতিজ্ঞা নিল যে ও জাঙ্কুককে বাঁচাবে। আর তে সবার প্রতিক্রিয়া দেখছে। সবাই তো তের দিকেই তাকিয়ে আছে। সে ভাবতেই পারেনি যে সে আইন নিয়ে পড়াশোনা করাতে তার একদিন এটা কাজে লাগবে। আমি এখন একটু নার্ভাস, তবে আমি ক্যাপ্টেনের প্রাপ্ত বিচার নিশ্চিত করব। সে সব সময় আমাকে রক্ষা করে এসেছে। এখন আমার উচিত ক্যাপ্টেনকে রক্ষা করা। অভিযুক্ত বা আসামি কি আশেপাশে আছে? বিচারক আদেশ দিল এবং কিরানি আবার পড়তে শুরু করলো। অভিযুক্ত ক্যাপ্টেন জিয়ন হত্যার অপরাধ করেছে। আর 297, সেইটি 6 ডিসেম্বর 1894, প্রায় রাত 9টার দিকে দক্ষিণ কোরিয়ার রাজধানীতে এই আদালতের এখতিয়ার মধ্যে অভিযুক্তরা তখন ইচ্ছাকৃত বেআইনি ভাবে হামলা করেছিল। তখন সেখানে তাকে মেরে 2 বার ছুরির আঘাত করা হয় এবং তিনি সেখানেই মারা যায়। এবং যে মেরেছে তিনি হচ্ছে একজন সেনা ক্যাপ্টেন হিসেবে ক্ষমতায় থাকা ব্যক্তি। তে সেখানে সব কথা অনেক ভালোভাবেই শুনেছে। জিয়ন জাঙ্কুক, আপনি কি এই অভিযোগ ভালোভাবে বুঝতে পেরেছেন? হ্যাঁ ইওর অনার। তোমার আর্জি কি? আমি অপরাধ করিনি ইওর অনার। তার ইউনিফর্মটি একটি সেলের মধ্যে পাওয়া গেছে এবং সেখানে রক্ত লাগা ছিল। ঘটনাটি যেখানে ঘটেছে কাপড়টি তার চেয়ে বেশি দূরে পাওয়া যায়নি। হঠাৎ প্রায় 10 মিনিট পর এই কাপড়টি পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে যে জিয়ন ক্যাপ্টেন আগেও একটি খুন করেছে। এরপর প্রমাণ লুট
লুটপাটের জন্য তিনি তার ইউনিফর্মটি লুকানোর চেষ্টা করেছে। আপনি কি এই তথ্যটির সাথে একমত? তের মনে হচ্ছিল সে এই ব্যক্তিকে গিয়ে একটা থাপ্পড় মারতে। সঙ্গে সঙ্গে তে উঠে দাঁড়ালো। আমি এই তথ্যটি বিশ্বাস করি না ইওর অনার। এটা ঠিক যে তারা যে রক্তমাখা ইউনিফর্মটি পেয়েছে এটা ক্যাপ্টেন জিওনের, কিন্তু রক্তটি ভিকটিমের না। ক্যাপ্টেন জিওন একটা মহিলার প্রসবকালীন তার মিউ ওয়াইফের কাজ করেছিলেন এবং সেই রক্তটি ওই মহিলার বাচ্চা থেকে লেগেছে। আমি এটা প্রমাণ করতে পারি কারণ আমি তার সাথেই ছিলাম। ইওর অনার, ডিফারেন্ট কোনো সাক্ষী নেই। যদি সে সত্যি কথা বলে তাহলে আমরা এটা কিভাবে বিশ্বাস করব? সে তো মিথ্যা কথাও বলতে পারে। তে রুমে তার পাশে তাকাতে লাগলো এবং একজন অপরিচিত মানুষকে দেখতে পেল। আমার সাক্ষী আছে ইওর অনার। সবাই ঘরের ভিতর তাকাতে লাগলো, ভাবছে যে তে কার কথা বলছে। ঠিক আছে মিস তে, সাক্ষীকে হাজির করুন। ইওর অনার, আমি তাকে সাক্ষী দিতে বাধ্য করব না। আমি তার বিবেকের কাছে ছেড়ে দিব। তে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো, সাক্ষী, আপনাকে আর আপনার বাচ্চাকে যে বাঁচিয়েছে সে বিনা অপরাধে শাস্তি পাচ্ছে, তো তাকে বাঁচানোর জন্য কি আপনি একটু সাহায্য করতে পারেন? তে কথা শুনে হঠাৎ করে রুমে থাকা একটা মহিলা উঠে দাঁড়ালো। তে হাসলো। তে জানতো যে এটাই হবে। অপরাধবোধ আর বিবেকের চেয়ে শক্তিশালী আর কিছুই হতে পারে না। আপনি কি সেই সাক্ষী? মহিলাটি ধীরে ধীরে মাথা নাড়লো আর বলল, হ্যাঁ আমি সেই সাক্ষী ইওর অনার। আপনি এতক্ষণ যা শুনেছেন মিস তে যা বলেছে এটা কি সত্যি? হ্যাঁ, এই সব কিছু সত্যি। তে তার বাবার দিকে তাকালো, দেখলো তার বাবা তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আপত্তি করি ইওর অনার, কারণ তার কাছে কোনো শক্তিশালী প্রমাণই নেই এবং তারা মিথ্যা কথা বলছে। ক্যাপ্টেনের সেদিন গুরুতর কাজ ছিল। হ্যাঁ, হয়তো আমাদের কাছে কোনো শক্তিশালী প্রমাণ নেই, কিন্তু সেদিন ছিল ছুটির দিন। সেদিন সবার অনুমতি ছিল বাইরে যাওয়ার। এছাড়াও এই মামলায় কোনো তদন্ত হয়নি। এমনি অভিযুক্তকে শুনানির জন্য জেলে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে মারধরও করা হয়েছে। ইওর অনার, আমি এটার বিচার চাই, কারণ অভিযুক্তকে বিনা অপরাধে মারধর করা হয়েছে। বিচারকের পুরো কুঁচকে গেল। সাথে সাথে সে কেরানিকে ডাকলো। তের বাবা তার অ্যাটর্নির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। আমি কি জানতে পারি এই মামলার তদন্ত করা হয়নি কেন? আর ক্যাপ্টেনকে বিনা অপরাধে কেন মারধর করা হয়েছে? ইওর অনার, আমি বিশ্বাস করি যে এই প্রমাণগুলোই যথেষ্ট। মামলায় তদন্ত করা আবশ্যক এবং আসামির প্রমাণ নিয়ে তো আপত্তিও থাকতে পারে। আমি বিশ্বাস করতে পারছি না আমি এমন একজন অ্যাটর্নির সাথে লড়াই করছি যার কোনো অভিজ্ঞতাই নেই। তদন্তই সবসময় আবশ্যক নয়, প্রমাণ এবং অনেক কিছুই আছে। যথেষ্ট হয়েছে, আমি যথেষ্ট শুনেছি। তোমরা দুজন এখন বসতে পারো। বিচারক বৃত্ত কাঠের উপর কবল মারলেন। যদিও তে জানতো সে সবকিছু সঠিক করেছে, তবুও তে নার্ভাস। আমি কি ক্যাপ্টেনকে ভালোভাবে রক্ষা করতে পারবো? জাঙ্কুক দেখতে পেল তের হাত কাঁপছে। তে এই প্রথমবার একটা মামলার শুনানিতে অংশগ্রহণ করেছে, তার জন্য তে অনেক বেশি নার্ভাস। অন্যদিকে বিচারক অন্যান্য প্রসিকিউটরদের সাথে কথা বলছিল। লিসা জাঙ্কুকের সাথে যখন কথা বলে চলে যায় তখন জাঙ্কুকের কানে একটা খবর আসে। রাজধানীতে যেতে যেতে অনেকটা রাত হয়ে যায় আর সেখানে জেনারেল জেয়নের অনেক অবৈধ অস্ত্র ছিল। জেনারেলের লোকজন একটা গাড়ি করে সেই অস্ত্রগুলি নিয়ে আসছিল। সেখানে লেফটেন্যান্ট হান আর ক্যাপ্টেন জিওন গিয়ে পৌঁছায়। জাঙ্কুক অপরাধীদের ধরতে যাবে এমন সময় অপরাধীর একজন লেফটেন্যান্ট হানের উপর আক্রমণ করে বসে। আর এটা জেনারেলের কারসাজি ছিল। একটা অপরাধী লেফটেন্যান্ট হানকে ছুরি মেরেছিল এবং জাঙ্কুক লেফটেন্যান্ট হানকে বাঁচাতে গেলে সব দোষ ওর উপর আসে। জেনারেল আর জেনারেলের বাকি সদস্যরা সেখানে চলে আসে আর জাঙ্কুকের উপর সব দোষ দেয় এবং জাঙ্কুককে জেলে নিয়ে যাওয়া হয়। কারণ জাঙ্কুক যদি একবার জেলে যায় তাহলে জেনারেলের কাজের আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। আর জাঙ্কুক থাকলে জেনারেল কখনোই তেকে মারতে পারবে না, কারণ জাঙ্কুক সব সময় তেকে বাঁচিয়ে নেয়। জাঙ্কুক আর তে তারা একে অপরের চোখের দিকে তাকিয়েছিল, কারণ তারা দুজন দুজনকে বুঝতে পেরেছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা অপ্রত্যাশিত হাসি দিল। বিচারক আবার তার আসনে বসলেন এবং বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি হবে সেটা ভেবে সবাই নার্ভাস হয়ে গেল। কেরানি একটা কাগজ বের করে পড়তে শুরু করলো। প্রতিরক্ষার উপর ভিত্তি করে উল্লেখিত অভিযুক্ত জিওন জাঙ্কুক প্রমাণিত হয়েছে দোষী হিসাবে। এই কথা শুনে তে রাগান্বিত হয়ে রক্ত মাথায় উঠে গেছে। এটা কিভাবে সম্ভব? আমাকে দয়া করে ক্ষমা করবেন, আমি ভুল করেছি। অভিযুক্ত আসামি দোষী সাব্যস্ত হয়নি এবং ক্যাপ্টেন জিওনকে যারা মারধর করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। কথাটা শোনাতেই জেনারেলের অ্যাটর্নি আর জেনারেলের মুখটা তো দেখার মতো ছিল। জেনারেল এতটা রাগান্বিত হয়ে গিয়েছিল
যা বলার বাহিরে। শুনানি শেষ হয়ে গেল এবং সবাই সেখান থেকে চলে গেল। তে খুশি হয়ে জাংকুককে জড়িয়ে ধরলো এবং জাংকুক তো কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। সবাই কিছুক্ষণের মধ্যে রুম থেকে বের হয়ে গেল এবং জাংকুক বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাইরে বের হয়ে জাংকুক অনেক লোকের ভিড়ে তেকে খুঁজতে লাগলো এবং সে তেকে পেয়েও যায়। তে জাংকুকের কাছে গেল এবং তারা সামনাসামনি দাঁড়িয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। তাদের কি বলা উচিত এটা তো তারা বুঝতে পারছে না। হঠাৎ করে তে বলে উঠলো, আপনাকে অভিনন্দন। আমার অ্যাটর্নি হওয়ার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আমি শুধু আপনার একজন বন্ধু হিসাবে এই কাজটি করেছি। বন্ধু হিসাবে? জাংকুকের মন খারাপ হয়ে গেল। যে যাকে ভালোবাসি সে কি শুধু বন্ধু? তুমি কি জানো আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি? তে জানতো যে জাংকুক কি বিষয়ে কথা বলবে, কিন্তু তে জাংকুককে এড়িয়ে গেল। আমি এখন প্রশিক্ষণে আছি আর শুধুমাত্র শুনানির জন্য আমার শাস্তি মাফ করা হয়েছে। তাহলে কি আমরা তোমার প্রশিক্ষণের পরে কথা বলতে পারি? তে কোনো কথা বলেনি এবং জাংকুকের দিকেও তাকায়নি। তে জানে ও যদি একবার জাংকুকের দিকে তাকায় তাহলে সে হ্যাঁ বলতে বাধ্য। তে তো সেখান থেকে চলে গেল। রাতের বেলা জাংকুক তার রুমেই বসেছিল। সে হঠাৎ করেই অনুভব করলো সে যেন ঘুমিয়ে পড়বে এবং বাইরে চাঁদ দেখে বুঝতে পারলো এখন রাত 10টা বাজে। জাংকুক তারপর থেকে 9 ঘন্টা ধরে অপেক্ষা করছে তের জন্য এবং সে তার অফিসের কাজের সময় কেটে যাচ্ছে। এত সময় হয়ে গেছে কিন্তু তে এখনো আসেনি। জাংকুক ভাবছিল তে হয়তো ব্যস্ত আছে তাই আসতে পারছে না, কিন্তু জাংকুক এখনো অপেক্ষা করছে। তে নিশ্চয়ই আসবে, ওকে আসতেই হবে। অন্যদিকে তে ক্যাম্পের গেটে দাঁড়িয়েছিল। তার আজ রাত 12টা পর্যন্ত ক্যাম্পের গেটে পাহারা দেওয়ার দায়িত্ব পড়েছে। তে জানে জাংকুক ওর জন্য ওয়েট করছে, কিন্তু জাংকুক কি বলবে এটা শোনার জন্য তে মোটেও প্রস্তুত না। সত্যি কথাটা তেকে সব সময়ের জন্যই কষ্ট দেয়। ঠিক তখনই কেউ একজন তের সামনে ঘোড়া নিয়ে আসলো আর তিনি ছিলেন একজন মহিলা। এটা তের জন্য অনেক বেশি অদ্ভুত ছিল এবং তে দেখতে পেল এটা লিসা, জাংকুকের হবু বউ। আর এটা দেখে তের আবারও মন খারাপ হয়ে গেল। লিসা ঘোড়া থেকে নেমে গিয়ে তেকে সালাম দিল এবং তে সেখানে তার একটা বন্ধুর সাথে পাহারা দিচ্ছিল। ক্যাপ্টেন তার অফিসে আছে। তে এই কথাটা লিসার দিকে তাকিয়ে বলেনি, কিন্তু তে শুনতে পেয়েছে লিসা হাসছে। আমি এখানে তার জন্য আসিনি, আমি তোমার জন্যই এসেছি। তে তো অবাক হয়ে গেল। তে কি ঠিক শুনছে? আমার কাছে? কিন্তু কেন? হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি, তোমার সাথে কিছু কথা বলতে হবে। আমি কি তের সাথে একান্তই কিছু কথা বলতে পারি? চিন্তা করবেন না, বেশি সময় লাগবে না। হ্যাঁ, অবশ্যই আপনারা কথা বলতে পারেন। লিসা আর তে ক্যাম্পের পাশে একটা পার্কে কথা বলতে গেল। আমি আপনাকে কি সাহায্য করতে পারি মিসেস জিওন? ওহো, মিসেস জিওন। আপনি তো ক্যাপ্টেনের হবু বউ। কয়েকদিন পর আপনাদের বিয়ে হবে, তখন তো আপনি মিসেস জিওনই হয়ে যাবেন। তে চিন্তার মধ্যে আছে। তের মুখে হাসি কিন্তু মনে ব্যথা আছে। সে তার ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে বিয়ে করতে দেখবে। লিসা গিয়ে একটা বেঞ্চে বসলো। আমি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে এসেছি। কি বিষয়ে কথা বলুন? জাংকুক তোমাকে অনেক বিশ্বাস করে আর তাই আমিও তোমাকে বিশ্বাস করতে পারি। হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। আমি যা বলবো তুমি এই বিষয়ে কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। আমি আসলে জাংকুকের হবু বউ না। কে কি বলবে সে তো বুঝতে পারছে না, তার চোখের পলক পড়ছে না। কি বলছেন আপনি সব? আমি জানি তোমার মধ্যে কি চলছে এবং আমি কোনো কিছু নষ্ট করতে চাই না। তাহলে আপনারা এমন ভান করছেন কেন যখন আপনাদের মধ্যে কিছু নেই? আমি এখন সবকিছু বলতে পারবো না, তবে জাংকুককে আদালতে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তার জন্য একজন আইনজীবী নিয়োগ করেছিলাম, কিন্তু তোমার বাবা তাকে মেরে ফেলেছে। তোমার বাবা জাংকুককে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একজন বিচারককেও নিয়োগ করেছিল। যেহেতু আমার আদালতের সাথে পরিচিত ছিল তাই আমি শুনানির জন্য বিচারককে পাঠিয়ে দিয়েছিলাম। তুমি জাংকুকের অ্যাটর্নি হয়ে তাকে বাঁচিয়েছো, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তোমাকে আমার আরো অনেক কথা বলার আছে, কিন্তু আমি তোমাকে বলতে পারছি না। জাংকুক হয়তো তোমার জন্য ওয়েট করছে, তুমি তার সাথে কথা বলো। তুমি জাংকুককে যেদিন থেকে ভুল বুঝেছিলে সেদিন থেকে জাংকুক শুধু তোমার কথাই ভাবছে। আমি পারবো না, আমি ভয় পাচ্ছি। তখন লিসা তো দেখে সান্ত্বনা দেয়। জাংকুক তোমাকে বিশ্বাস করে এবং আমি আশা করি তুমিও এই কাজটাই করবে। জাংকুক তোমাকে অসম্ভব ভালোবাসে। জাংকুক যে তোমাকে কতটা ভালোবাসে এটা শুধু ঈশ্বরই জানে। আমি জানি তুমিও তাকে অনেক বেশি ভালোবাসো। আমি আমার দায়িত্ব পালন করেছি। এখন তোমাদের মধ্যে সম্পর্ক তোমাদেরকে ঠিক করে নিতে হবে আর আশা করি এই কাজটা তুমি করবে। হয়তো আপনি ঠিকই বলেছেন, আমি যদি তাকে এড়িয়ে চলি তাহলে হয়তো কিছুই ঠিক হবে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই কথাগুলো বলার জন্য। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। লিসা হাসলো কারণ লিসা বুঝতে পেরেছে যে লিসা ওদেরকে সাহায্য করতে পেরেছে। লিসার অপরাধ বোধ হচ্ছিল এই কারণে যে তে জাংকুককে এড়িয়ে চলেছে। তে তো লিসার কথাতে অনেক বেশি শান্তি পেয়েছে। তে তো ভেবে নিয়েছিল লিসা একটা খারাপ মেয়ে, তবে লিসা অনেক বেশি ভালো। তারা দুজনে গেটের কাছে গেল এবং লিসা তার ঘোড়াতে চড়ে বসলো এবং যাওয়ার আগে শুধুমাত্র একটা কথাই বলল, তে অনুগ্রহ করে সতর্ক থাকবে।
ভাববে, বিশেষ করে তোমার বাবার ব্যাপারে। এই বলে লিসা সেখান থেকে চলে যায়। আমি আমার ক্যাপ্টেনের কাছে ছুটে যেতে চাই, কিন্তু আমার পাহারা শেষ করতে হবে। আর মাত্র 2 ঘন্টা, প্লিজ অপেক্ষা করুন ক্যাপ্টেন। ইতিমধ্যে মাঝরাত হয়ে গেছে, 12টা বেজে গেছে এবং অন্যদিকে জাঙ্কুক আশা হারিয়ে ফেলেছে। জাঙ্কুক বুঝতে পেরেছে তে হয়তো বা আসবে না। জাঙ্কুক মন খারাপ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আমি তেকে হয়তো একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি, এটা আমার প্রাপ্য। জাঙ্কুক বুঝতে পেরেছে যে তার চোখে পানি এসেছে, কিন্তু হঠাৎই তার রুমের দরজা ঠক ঠক শুনে তার নীরবতা দূর হয়ে গেল। জাঙ্কুক বুঝতে পেরেছে কে এসেছে এবং সাথে সাথে গিয়ে দরজাটা খুলে দিল। তে রুমের ভিতর ঢুকলো এবং তার অনুভূতি অন্যরকম। তার হার্টের স্পিড দ্রুত গতিতে চলছে। লিসা আমাকে সব কথা বলেছে। আমি ভেবেছিলাম কথাটা শেষ করার আগে জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে নিল, যেটাতে তে হতবাক হয়ে থমকে গিয়েছে। জাঙ্কুক এমনটি করবে তে আশাও করেনি, কিন্তু কিছুক্ষণ পরেই জাঙ্কুকের কিসে সাড়া দিতে লাগলো তে এবং দরজা আটকে যাওয়ার শব্দ শুনে তারা নিজেদেরকে আরো বেশি নিরাপদ অনুভব করতে লাগলো। কোনো কথাই নেই, তাদের একে অপরের স্পর্শে চোখ দিয়ে অশ্রু পড়ছে। তারা দুজন এই ধরনের স্পর্শ অনেক বেশি মিস করেছে। তারা তাদের গতিটা বৃদ্ধি করলো এবং তারা দুজন কিস করে চলেছে। তাদের একে অপরকে দেখে মনে হচ্ছিল তারা দুজন দুজনকে 1000 বছর দেখেনি। জাঙ্কুক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে রেখেছে। তাদের সমস্ত স্পর্শে বাধা দেওয়ার মতো কেউ নেই। তে খেয়াল করেনি জাঙ্কুক থেকে ডেস্কের উপরে উঠিয়ে নিয়েছে। তারা প্রায় 30 মিনিটের মতো কিস করে চলেছে। এটা অনেক গভীর অনুভূতি, তারা দুজনেই অনুভব করতে পারছে। তে অনুভব করতে পারলো জাঙ্কুক তার কোমরে হাত দিয়ে চেপে ধরে রেখেছে। তখনই তে কিস করা থামিয়ে দিয়ে কান্না করতে শুরু করলো। জাঙ্কুকও তাকে জড়িয়ে ধরে রেখেছে আর জাঙ্কুকও অনেক বেশি কান্না করছে। সে কখনোই কান্না করেনি, কিন্তু এখন এটা ভিন্ন গল্প। আমি আপনার উপরে রাগ করার জন্য দুঃখিত। আমি আপনাকে বিশ্বাস না করার জন্য দুঃখিত। আমি আপনাকে এড়িয়ে যাওয়ার জন্য দুঃখিত। আমি অনেক বেশি বোকা। তোমার কোনো দোষ ছিল না তে। তারা দুজনে চুপ করেছিল এবং তারা দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল, কারণ ইতিমধ্যে তারা দুজন একসাথেই আছে। তারা সত্যি দুজন দুজনকে অনেক বেশি মিস করেছে এবং সমস্ত ঘটনার পরেও তারা একে অপরের কাছে ফিরে এসেছে। তারা অবশেষে কান্না থামালো আর এখন তাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার পালা। আপনি কি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছেন? না, বেশি না, মাত্র 11 ঘন্টা। এটা শুনে তে ছলছল চোখেই হেসে উঠলো। তবু তের অনেক বেশি খারাপ লাগছে, কারণ জাঙ্কুক ওর জন্য অনেকক্ষণ ওয়েট করেছে। আমি দুঃখিত আপনার কথা প্রথমে না শোনার জন্য। মিস লিসা আমাকে সবকিছু বলেছে। তাহলে তো আমার আর কিছুই বলার দরকার নেই। আপনার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু এখন বলতে চাই না। এই বলে তে এখন জাঙ্কুকের ঠোঁটে চুমু খেয়েছে আর এটা জাঙ্কুককে অনেক বেশি চমকে দিয়েছে। আমি আপনার অভাব বোধ করেছি। তুমি এখন অনেক সাহসী হয়ে যাচ্ছ। তুমি হঠাৎ করে আমাকে চুমু খেয়ে বসলে। আচ্ছা, তাহলে আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি আপনাকে মিস করিনি। এবার জাঙ্কুক থেকে দ্রুত কিস করলো এবং এটাতে তেও অনেক বেশি অবাক হয়ে গেল। আমি তোমাকে অনেক বেশি মিস করেছি তে। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে তো লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, যা দেখে জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে না পেরে তেকে আবারও কিস করে বসলো এবং আবারও 10 মিনিট এমনটাই চললো। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে ছেড়ে দিল আর বলল, তে তোমাকে আমার একটা কথা বলা উচিত।